এবং পাকিস্তানের মধ্যে দুই দেশের শীর্ষ কর্তা ডিজিএমও স্তরে যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা ছিল, নির্ধারিত ছিল সময় দুপুর 12টা, সেই বৈঠক আপাতভাবে পিছিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত যদি সময় এখনো সময় ঠিক করা হয়নি, বিকেলের মধ্যে সেই বৈঠক হতে পারে বলেও জানা যাচ্ছে। আপাতত সময় বদলে গিয়েছে বলে জানা যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বৈঠকের সময় বদল, এবং আজকে মূলত গোটা দেশবাসী তাকিয়ে রয়েছে যে পাকিস্তানের নীতি কি হতে পারে ভারতের। সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন করে কোনো এগ্রিমেন্ট হতে পারে, নতুন করে কোনো আবারও সংঘর্ষ বিরতির পথে অন্তত হাঁটা হবে কিনা, বা এই আলোচনার টেবিলে অন্তত এখনো পর্যন্ত কি কি বিষয় সামনে রাখা হয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে খুব স্বাভাবিকভাবেই, যেখানে প্রতিনিয়ত প্রতিবার অন্তত দেখা যাচ্ছে যে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক সারছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ সীমান্তের এপারের যে সমস্যা জিয়ে রয়েছে বছরের পর বছর ধরে, সেই সমস্যার সমাধানকে সমূলে উৎখাত করতে এবং বর্তমান সামগ্রিক উদ্ভূত পরিস্থিতির মধ্যে দেশের নিরাপত্তা যতটা প্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে, সে নিয়ে একাধিক স্তরে বারবার উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। কিন্তু সব থেকে এই মুহূর্তের হাই ভোল্টেজ যে বিষয়, তা হলো দুই দেশের ডিজিএমও স্তরের এই বৈঠক আপাতভাবে সময়টা বদলে গিয়েছে। আমি সরাসরি একটু জানার চেষ্টা করবো এই নিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণীর আগেও কথা হচ্ছিল যে খুব স্বাভাবিকভাবে সময়টা বদলে গেল, কিন্তু এখনো কোনো নির্দিষ্ট টাইম বলা হয়নি। 12টায় এই বৈঠক হওয়ার কথা ছিল। আপাতভাবে আর কি আপডেট সামনে আসছে? দেখো, এই বৈঠক পিছিয়ে গিয়েছে এবং সেনা সূত্রে আমরা যেটা জানতে পারছি, দুই দেশের ডিজিএমদের মধ্যে যে হটলাইনে কথা হওয়ার কথা ছিল সেই সময়টা কিন্তু পিছিয়ে গিয়েছে। দুপুর 12টায় এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে গিয়েছে এবং বিকেলবেলায় এই বৈঠক হবে, বিকেলে বা সন্ধ্যের সময় এই বৈঠক হবে বলে আমরা জানতে পারছি। কিন্তু কেন এই বৈঠক পিছিয়ে গেল, কারা বৈঠক পিছিয়ে দিতে বলেছে বা কারা সময় চেয়েছে, কোন পক্ষ সময় চেয়েছে, সেই বিষয়ে কিন্তু সেনা সূত্রে এখনো কিছু জানানো হয়নি। তবে দুপুর 2:30টার সময় সেনাবাহিনীর ডিজিএমওর যে প্রেস কনফারেন্স ছিল সেই সময়সূচি কিন্তু এখনো নির্ধারিত আছে। যদি সেই প্রেস কনফারেন্স হয় তাহলে আমরা জানতে পারবো এই সময়সীমা কেন পিছিয়ে গেল, বা নির্দিষ্ট 12টার সময় যেটা গত দুদিন ধরে ঠিক ছিল সেটা হঠাৎ করে কেন পিছিয়ে দেওয়া হলো। তবে তোমাকে জানিয়ে রাখবে, এই মুহূর্তে সেনা হাই অ্যালার্টে রয়েছে এবং যদি পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ সংঘর্ষ বিরোধী কোনো চুক্তি ভঙ্গ করা হয়, অর্থাৎ যে সিজ ফায়ার লঙ্ঘন করছে পাকিস্তান বারবার, সেই সময়সীমা পেরিয়ে গেছে। আজ 12টা পর্যন্ত সেই সময়সীমা ছিল। তারপরে যদি এই মুহূর্তে কোনো যুদ্ধবিরোধী চুক্তি যেটা দুই দেশের মধ্যে করা হয়েছিল এর আগের দিন ডিজিএমওদের সাথে যে কথাবার্তা হয় ফোনে তার মাধ্যমে, সেটা যদি পাকিস্তান ভঙ্গ করে তাহলে কিন্তু অত্যন্ত কড়া প্রত্যাঘাত হবে। প্রধানমন্ত্রীর তরফ থেকে 3 সেনাবাহিনীকে এই নির্দেশ আগেই দেওয়া ছিল এবং গতকাল স্থলবাহিনীর প্রধান তিনি কিন্তু পরিষ্কার দেশের স্থলবাহিনীকে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের পক্ষ থেকে যদি কোনো ফের আক্রমণ শানানো হয় তাহলে অত্যন্ত কড়া প্রত্যাঘাত করতে। সুতরাং বুঝতেই পারছো যে সেনাবাহিনী একদম অ্যালার্টে রয়েছে এবং এই যে বৈঠক, এই বৈঠক পিছিয়ে গিয়েছে। দুপুর 12টায় হওয়ার কথা ছিল, বিকালে এই বৈঠক হবে। কিন্তু কেন এই বৈঠক পিছিয়ে গেল বা কী কারণ তার পিছনে রয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সেনার তরফে কিছু জানানো হয়নি। শর্মিষ্ঠা, এখানে একেবারে তুমি আমার সঙ্গে থাকো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই বৈঠকের সময়টা পিছিয়ে গিয়েছে এবং গোটা দেশের মানুষ অন্তত জানার অপেক্ষা ছিল যে মূলত নতুন করে আজকে হটলাইনের বৈঠক কি হয়, তার নির্যাস কি বেরিয়ে আসে। ইন্দ্রাণীকে সঙ্গে রেখে আমি এই মুহূর্তে শোনাবার চেষ্টা করবো, কারণ যখন মনে করা হচ্ছিল যে প্রায় কিছু সময়ের অপেক্ষা এবং দুই দেশের ডিজিএমও স্তরের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কি কি প্রস্তাব পাকিস্তানের তরফ থেকে রাখা হয়, ভারতের তাতে সায় কতটা থাকবে, সীমান্ত পরিস্থিতি নিয়ে অন্তত একটা ঐক্যমত্যে এসে পৌঁছানো আদৌ সম্ভব কিনা, সব মিলিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী, এবং অবশ্যই আমরা কথা বলেছিলাম একের পর এক আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। উভয়ের প্রতিক্রিয়া শুনব। কারণ সাময়িক যুদ্ধবিরোধ সংঘর্ষ বিরতি হয়েছিল দুদিন আগে, তারপরে এই বৈঠকে ঠিক হবে যে সংঘর্ষ বিরতি চলবে কিনা এবং কোন কোন শর্ত ভিত্তিতে চলবে। এটা ভারতের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এই কারণে ভারত যুক্তি দিতে পারবে যে সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরেও 10 তারিখ সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরেও পাকিস্তানের পক্ষ থেকে গোলাগুলি চালানো হয়েছে, মিসাইল ছোড়া হয়েছে, ড্রোন ছাড়া হয়েছে, ভারতের সিভিলিয়ানদের উপর অ্যাটাক হয়েছে, ইভেন বিএসএফ এর এক এএসআই মারা গিয়েছে।
সুতরাং পাকিস্তান যদি এই শর্ত লঙ্ঘন করে তাহলে ভারত কি রকম প্রত্যুত্তর দিতে পারে সেগুলো কিন্তু সামনে রাখবে। ওই মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়ে দেওয়া হয় এবং ভারত নিজের শর্তগুলোকে বোঝানোর চেষ্টা করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে যে এই বৈঠকে হয়তো এই প্রসঙ্গ উঠতে পারে যে ভারত সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে কি অবস্থানে থাকছে। আমরা দেখলাম যে সিনাব নদী থেকে জল ছাড়া হয়েছে এবং অতিরিক্ত জল ছেড়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এই চুক্তিটা ভারত মানবে কি মানবে না। এবং সর্বোপরি এই বৈঠকের মধ্য দিয়ে যেটা আমার মনে হয় যে পাকিস্তান যদি সীমানা সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ না করে তাহলে কিন্তু ভারত যখন তখন আক্রমণ করতে পারে। যুদ্ধবিরতিটা আচমকাই তো আমাদের কাছে লেগেছে, আমরা কেউই বুঝতে পারিনি যে হঠাৎ এরকম যুদ্ধবিরতি হবে। তো আমেরিকার কোনো একটা ইন্টারেস্ট ছিল, হয়তো হতে পারে পাকিস্তান বলেছে আমরা এবার নিউক্লিয়ার ব্যবহার করবো, হ্যাঁ তোমরা ইন্ডিয়াকে বুঝাও, ব্ল্যাকমেল করতে পারে আমেরিকা, পাকিস্তান আমেরিকাকে ব্ল্যাকমেল করতে পারে। যাই হোক, সেটা তো আমরা যখন সাডেনলি মেনে নিয়েছি, তারপরে দেখা গেল ওরা আবার সেই গোলাবর্ষণ করছে। তার ফলে এই প্রধানমন্ত্রী কালকে যে স্টেটমেন্ট দিয়েছেন, ওরা গুলি চালালে আমরা গোলা চালাবো, তার ফলে বোঝা যাচ্ছে যে এবং পাক অকুপায়েড কাশ্মীরকেই আমাদের এটা পাওয়াটাই লক্ষ্য। যখন এত পরিষ্কারভাবে কালকে বলেছেন, তাতে বোঝা যাচ্ছে যে উনি যুদ্ধবিরতিতে হ্যাপি ছিলেন না, এটা তো বোঝা যাচ্ছে। সামাও মেনে নিতে বাধ্য হয়েছিলেন, কিন্তু যখন ভায়োলেশন হয়েছে যুদ্ধবিরতি, তার ফলে ওনার যে রিয়াকশনসটা সেটা খুব গুরুত্বপূর্ণ। এখন যে ডিজিএমও ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনদের মধ্যে যে আজকের মিটিং হবে এবং কালকের আমরা যে মিলিটারিদের মধ্যে অফিসারদের মধ্যে সিনিয়র অফিসার বা ডিজিএমও সেখানে ছিলেন, যেটা প্রেস কনফারেন্সটা হলো, সেখানে বার্তা তো খুব পরিষ্কার, তারা সবাই খুব খুব পাকিস্তানের নানান আচরণে ক্ষুব্ধ হয়ে আছে। ইতিমধ্যেই কিন্তু একাধিক সেক্টরগুলো দিকে বিশেষ করে করা নজর যেরকম রয়েছে, আরো আপডেট আমরা যেরকম জানবো। কিন্তু ইন্দ্রাণীর কাছে আমি এই মুহূর্তে আরো একবার ফিরবো। ইন্দ্রাণী, একটা বিষয় অন্তত মনে করা হচ্ছিল যে আলোচনার এই টেবিলে কি কি প্রস্তাব যেরকম রাখা হতে পারে। খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এই মুহূর্তে মানুষের, গোটা দেশবাসী জানতে চাইছে, পাকিস্তানকে ঠান্ডা করতে অন্তত ভারত যে অভিযানে নেমেছিল, যে প্রত্যাঘাতে জোরালো জবাব অন্তত ভারত দিচ্ছিল, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মূলত পাকিস্তানের বিরুদ্ধে মূলত ভারতের নীতি কি হতে চলেছে, নাকি একেবারে ফুল অ্যাকশন মোডে আবারও ভারত নামবে? ইন্দ্রাণী, একদমই দেখো, আজকের এই বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যবে থেকে ভারত পাকিস্তানের মধ্যে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ 22 তারিখ থেকে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন বৈঠক সেরেছেন এবং আজ যখন দুই দেশের ডিজিএমওদের মধ্যে কথা বলার কথা এবং যেটা মনে করা হচ্ছে স্বাভাবিকভাবে শান্তি পরিস্থিতি ফিরে আসতে চলেছে, ঠিক তখনই প্রধানমন্ত্রীর বাসভবনে এই বড় বৈঠকে উপস্থিত ছিলেন সিডিএস অনিল চৌহান, এনএসএ অজিত দোভাল, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং 3 সেনার বাহিনীর প্রধানরা। এবং এই বৈঠক থেকে মূলত যেটা আমরা জানতে পারছি, প্রধানমন্ত্রী যেমন সীমান্তে এই মুহূর্তে কি পরিস্থিতি সেই সম্বন্ধে প্রত্যেকের কাছ থেকে জেনেছেন, পাকিস্তানের পরবর্তী রণকৌশল কি হতে পারে এবং তারপরে যদি পাকিস্তান ফের আক্রমণ করে বা হামলা করে সেক্ষেত্রে ভারত কিভাবে প্রত্যাঘাত করবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু চর্চা হয়েছে। এবং আলোচনায় সেনাপ্রধানরা যেমন তাদের মতামত ব্যক্ত করেছেন এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু সেনাকে এখনও ফুল অথরিটি দেওয়া আছে। আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন যে সেনাকে ফুল অথরিটি দেওয়া আছে, যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে সেনাবাহিনী তৎক্ষণাৎ সেই মতো কিন্তু ব্যবস্থা নেবে। এবং সেনাবাহিনীকে আরও যেটা বলা আছে যে যদি এই আজকে সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি ঘোষণা হয়ে যায়, তাহলে এলওসিতে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে প্রথমে সেনা যাবে, তারা স্যানিটাইজ করবে, অর্থাৎ কোথাও কোনো সেলের টুকরো পড়ে আছে নাকি, কোথাও কোনো গোটা সেল পড়ে আছে নাকি, এই বিষয়গুলো তারা দেখবেন। এবং যখন সেটা পরিষ্কার হয়ে যাবে যে কোথাও কোনো সেল নেই, কোথাও সেল থাকলে সেটা ডিফিউজ করা হয়েছে, তারপর কিন্তু সেনাবাহিনী গ্রামগুলোতে, যে এলওসির গ্রামগুলো থেকে সাধারণ মানুষদের সরিয়ে সেফ হাউসে রাখা হয়েছিল তাদের সেখানে ফিরিয়ে দেবে। এই সমস্ত বিষয়গুলো কিভাবে করা হবে এই নিয়ে কিন্তু আজকের বৈঠকে আলোচনা হয়েছে। তবে ডিজিএমও এই যে বৈঠক, এটা পিছিয়ে যাওয়া, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যেটা সূত্রের মাধ্যমে জানতে পারছি যে পাকিস্তানের সাথে শান্তি, এই যে যুদ্ধবিরোধী
চুক্তি ভারত সম্মত হয়েছিল দুদিনের জন্য, কিন্তু সেক্ষেত্রে ভারত একাধিক শর্ত রেখেছিল। যেমন পাকিস্তান যদি ভারতের ভিতরে কোনো জঙ্গি কার্যকলাপে ফের মদত দেয় বা এটা প্রমাণ হয় যে পাকিস্তানি জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে, তাহলে সেটাকে কিন্তু যুদ্ধ বলে ধরা হবে, প্রথম শর্ত। দ্বিতীয়ত সিন্ধু জল চুক্তি যেটা বাতিল ছিল, আপাতত সেটা বাতিলই থাকবে, এখনই কিন্তু সিন্ধু জল চুক্তিটা ফের রিনিউ করা হবে না। এই দুটো প্রাথমিক শর্ত ছিল। এছাড়াও একাধিক শর্ত ভারতের পক্ষ থেকে আরোপ করা হয়েছিল, এলওসিতে গুলি চালানো, অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের দিক থেকে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু দু দেশের ডিজিএমওর মধ্যে কথা হয়েছে এবং ভারত একের পর এক শর্ত চাপিয়েছে। পাকিস্তান যদি সেই শর্তগুলো মেনে না নেয়, সেক্ষেত্রে কি করা হবে ভারতের পক্ষ থেকে তা নিয়েও কিন্তু 3 সেনাপ্রধান, সিডিএস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রীর মধ্যে আজকে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই সূত্রের খবর। একেবারে ইন্দ্রাণী, আমার সঙ্গে থাকো। খুব স্বাভাবিকভাবে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ দেশের স্বার্থে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো রকম ভাবে পাকিস্তানের সঙ্গে সমঝোতা আর নয়। অন্তত 3 বাহিনী প্রধানকেও একেবারে ক্লিন ছাড় দেওয়া হয়েছে, একবার পরিষ্কার, সেখানে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে যে অন্তত পাকিস্তান আবারও গোলা ছুড়লে রীতিমতো কিন্তু তার মোক্ষম জবাব অন্তত দেওয়া হবে। কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ হটলাইনে যে বৈঠক হওয়ার কথা ছিল, মূলত সীমান্তের কি কি পরিস্থিতি আলোচনার টেবিলে উঠে আসতে পারে, সঙ্গে সিন্ধু জলচুক্তি থেকে শুরু করে আপাতভাবে যদিও বৈঠকে সময় একটু পিছিয়ে গিয়েছে, বৈঠক হবে সন্ধ্যেবেলা বলে জানা যাচ্ছে। আমরা কথা বলেছিলাম যে কি হতে পারে, এই কোন কোন বিষয়গুলো অন্তত আজ ভারত এবং পাকিস্তানের উভয় অন্তত তারা আলোচনার টেবিলে রাখবেন। কথা বলেছিলাম একের পর এক প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের সঙ্গে, শুনবো একের পর এক প্রতিক্রিয়া। ডিজিএমও দুটো দেশেরই একটা দিন একটা সময় প্রায় পুরো বছরই ওনারা কথা বলেন। ইন্ডিয়া পাকিস্তানের সিজফায়ার যেখানে ভায়োলেশন হয়, ট্রুপস যেখানে লাইন অফ কন্ট্রোল অথবা আইপির আশেপাশে থাকে, এটা প্রত্যেক এক একটা সময় দেওয়া হয়। এটা প্রায় পুরো বছরই হয়, ওনাদের হটলাইন থাকে, ওনারা কথা বলে। কিন্তু এই অবস্থায় যখন সিজফায়ার অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, আমার মনে হয় এটা তাৎপর্য অনেক বেশি এবং পাকিস্তানকে আমার মনে হয় একটা খুব সোজা বার্তা দেওয়া উচিত। 11টা এয়ারফোর্স বেস নিশ্চিতভাবে গুড়িয়ে দিয়েছে জানে, কিন্তু তার থেকে ওনাদের যে সেন্সিটিভ কয়েকটা জায়গা ছিল, আমার বলতে কোনো আপত্তি নেই। এখন এটা অনেক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এসে গেছে। ভারত কিন্তু পাকিস্তানের ডিপ ইনসাইড অ্যাটাক করেছে এবং যে মিসাইল ইউজ হয়েছে তাদের, এবং স্পাইস 2000 বলে একটা বাংকার বাস্টার অ্যামিনিশন আছে, যেটা মাটির তলায় প্রায় 30 মিটার ভেঙে দিতে পারে। মানে এই কয়েকটা জায়গায় আপনারা দেখবেন যে ভূমিকম্প হয়েছিল, কোনো ভূমিকম্প হয়নি। এই যে স্ট্রাইক করা হয়েছিল মাটির 90 ফিট নিচে, 30 মিটার নিচে, যে বাংকার বাস্টার করেছিল, একটা কোনো স্পেশাল ওদের স্টক পাইল অফ একটা অ্যামিনিশন ছিল। যখন সিজফায়ার হয়েছিল, মানে ঠিক হয়েছিল, তখনই বলা হয়েছিল যে 12 তারিখ দুপুর 12টার সময় দুই দেশের ডিজিএমও সিচুয়েশনটা রিভিউ করবে। সিচুয়েশন যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তান তো তাদের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে 3-4 জায়গায়, একটি জায়গায় করেছে। সেই নিয়েই আলোচনা হবে। ওরা যদি মানে যুদ্ধবিরতি লঙ্ঘন করতেই থাকে আর যদি ফায়ারিং করতেই থাকে, তাহলে এবার ইন্ডিয়া তার উপযুক্ত রিটালিয়েট করবে। এইসব ব্যাপার নিয়ে আলোচনা হবে। আর এর থেকে বেশি এই মুহূর্তে কিছু করার আছে বলে মনে হয় না। এইসব কমেন্ডেবল জব, এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মানে আমাদের আর্মির স্ট্র্যাটেজিতে আমরা যেগুলোকে অত্যন্ত সম্মান করি, ফলে এই জিনিসটা খুবই ভালো। এবং আমাদের তরফ থেকে যেটা আছে, হয়তো নতুন কিছু আমরা দেখতে পাবো বা নতুন কিছু শুনতে পাবো, এটা বোঝা যাবে এই আলোচনার পর। কারণ এদের তো কোনো বিশ্বাস নেই, এরা 2 দিন চুপ থাকবে, আবার 3 দিনের দিন আবার উঠে পড়বে। কারণ ওদের মানে আর্মি বা গভর্নমেন্ট হয়তো বলে দিল ঠিক আছে, আবার পেছনে উস্কে দিল সন্ত্রাস বাহিনীতে যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমার পেছনে আছি। এই হচ্ছে ওদের ফর্মুলা। পরপর আগে মানে ইনিশিয়াল স্টেজে তো ওরা পরপর খুন করে গেছে, আমরা চুপ করেছি। আমাদের বম্বে অ্যাটাক, ট্রেনে অ্যাটাক বিভিন্ন রকম হয়েছে, আমাদের তরফ থেকে কোনো রিটালিয়েশন হয়নি। 26 জন নিরীহ দেশবাসীকে
সিঁদুর মানে স্মৃতির সিঁদুর মুছে দিল, আমার মায়েদের বিধবা করলো, তার জবাবটা আমরা ইনিশিয়াল স্টেজে কয়েক ঘন্টার মধ্যেই দিয়ে দিয়েছি। 25 মিনিট লেগেছে এই 9টা একে নিউট্রালাইজ করবার জন্য, এটা মাথায় রাখতে হবে। এবং এরপর ওরা কিন্তু পরপর আমাদের দিকে আক্রমণ করে গেছে, আমরা তারই জবাব দিয়েছি। আমরা কিন্তু 1 ইঞ্চি জমিও ওদের দখল করিনি বা এগিয়ে যায়নি, তবে হ্যাঁ উচিত প্রতিঘাত করেছে। এখন ওদের যদি এই বাঁদরামিটা আরো বাড়তে থাকে, তার তো একটা রিটালিয়েশন হবে। এবং শুধু তাই নয়, আমাদের যেটা প্রাপ্য পিওকে, ওটা কিন্তু আমরা প্রাক্তন সেনা কর্তাদের একের পর এক মতামত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছিলাম। এদিকে ভারত পাক ডিজিএমও স্তরে গুরুত্বপূর্ণ বৈঠকের আপাতত কিছুটা সময় বদল হয়েছে, তবে বৈঠক হবে বলে যেরকমটা জানা যাচ্ছে। অন্যদিকে অসামরিক বিমান যেটা পরিষেবা, যে উড়ান বন্ধ ছিল, সেই উড়ান আপাতভাবে চালু করে দেওয়া হয়েছে। ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর আবার ঠিক এই আলোচনায় ফিরছি। দুই দেশের ডিজিএমও স্তরে বৈঠকের জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তারপর অন্তত কি সিদ্ধান্ত হয় সেদিকে নজর থাকবে। এবার বিষয় হলো এই বৈঠকের আগে অনেক গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে একের পর এক দফায় দফায় বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরে এই বৈঠক হচ্ছে, মূলত আজ আরও একবার মূলত ডিজিএমও স্তরে বৈঠকের আগে প্রধানমন্ত্রী বৈঠক সারলেন। এবং গোটা বিষয়টি নিয়ে এই মুহূর্তে আমি ইন্দ্রাণীর কাছে ফেরার চেষ্টা করবো। ইন্দ্রাণী, তুমি উল্লেখ করছিলে যে মূলত এই গুরুত্বপূর্ণ বৈঠক, কিন্তু আমার কথা হচ্ছে যে খুব স্বাভাবিক, গোটা দেশের মানুষ এই মুহূর্তে ভারতবাসী প্রশ্ন, এই পাকিস্তান যারা পিছন থেকে ছুরি মারতে কোনো কারণে পিছিয়ে যায় না, বরং তাদেরকে সময় দেওয়া এবং তাদের এই কুম্ভীরস্রোতে এই মুহূর্তে বিশ্বাস করা আর অন্তত যাচ্ছে না। একের পর এক রীতিমতো তারা আবেদন কাকুতি মিনতি করেছে, কিন্তু আবারও পাল্টা আঘাতও হেনেছে। এই জায়গায় দাঁড়িয়ে মূলত পাকিস্তানকে সেই স্পেস দেওয়া, সঙ্গে সীমান্তে সুরক্ষা নিশ্চিত করা, এই মোটি চ্যালেঞ্জগুলো তো ভারতের কাছে রয়েছে, কারণ জাতীয় নিরাপত্তার স্বার্থে এই প্রশ্ন। বৈঠক কি আপডেট? একদমই, দেখো, জাতীয় নিরাপত্তার কারণেই কিন্তু বেশ কিছু বিষয় সামনে আনছে না সরকার। যেমন এই ডিজিএমও পর্যায়ের বৈঠকটা পিছিয়ে গেল। কেন পিছিয়ে গেল, কি কারণে পিছিয়ে গেল? পাকিস্তান সময় চেয়েছে নাকি ভারত আরও অনেকগুলি শর্ত আরোপ করেছে যা পাকিস্তানের মানতে অসুবিধা হচ্ছে, সেই কারণেই বৈঠক পিছিয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি না। সেনার তরফে কিছু জানানো হয়নি। 2:30টায় সেনার প্রেস কনফারেন্স আছে, যদি সেই প্রেস কনফারেন্স হয় তাহলে কিন্তু সেই বিষয় সম্বন্ধে খোলসা হবে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর বাড়িতে যে বৈঠক হলো, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈঠকে কারা উপস্থিত ছিলেন? কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী, সিডিএস, এনএসএ এবং 3 বাহিনীর প্রধান। এই যে বৈঠকটা হলো, এই বৈঠকে কিন্তু মূলত সেনাবাহিনীর পক্ষ থেকে যেমন ইন্টেল দেওয়া হয়েছে সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, অর্থাৎ পাকিস্তানের উপর কি কি শর্ত আরোপ করা উচিত যাতে সীমান্তে কোনো সমস্যা না হয়। আমরা জানি যে পাকিস্তানে চলা মর্টার বা শেলের আঘাতে বহু মানুষ সীমান্তে মারা গিয়েছেন, 20 জনের কাছাকাছি মানুষ সীমান্তে মারা গিয়েছেন, এবং তারাও কিন্তু ভারতের সাধারণ মানুষ। জানি অত্যন্ত ক্ষুব্ধ সেনা। গতকাল আমি যখন পুঞ্চে ঘুরছিলাম শর্মিষ্ঠা, তখন কিন্তু সবাই বলছিলেন সে স্বাধীনতার পর এই প্রথম সীমান্ত লাগোয়া গ্রামগুলির যেগুলো অধিবাসী এলাকা, অর্থাৎ যেখানে সাধারণ মানুষ থাকে, রেসিডেন্সিয়াল এরিয়া, সেই এরিয়াগুলোতে পাকিস্তান শেল মর্টার ছুড়েছে। সুতরাং এতে কিন্তু সেনা অত্যন্ত ক্ষুব্ধ। সুতরাং এরকম একাধিক শর্ত চাপানো হবে, যেমন সিন্ধু জল চুক্তি চেঞ্জ করা হবে না, আগেই বলে দিয়েছে সরকার, এবং আরও বলে দিয়েছে যে যদি ভারতে কোনো জঙ্গি কার্যকলাপ হয় এবং তার পিছনে পাকিস্তানের যোগাযোগ সুস্পষ্ট হয়, তাহলে সেটাকে কিন্তু ভারত সরাসরি যুদ্ধ বলে ধরে নেবে এবং সরাসরি যুদ্ধে অবতীর্ণ হবে। এরকম হয়তো আরও একাধিক চুক্তি ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া হচ্ছে, এবং আজকের বৈঠকে সেগুলো চূড়ান্ত হয়েছে। একই সাথে বিভিন্ন আন্তর্জাতিক মহল তারা কি বলছে, তারা কি রিয়্যাক্ট করছে, ভারত যে চুক্তিগুলো দিচ্ছে সেই সম্বন্ধে তাদের মতামত কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের যে বৈঠক হয়েছে সেখানে চর্চা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পক্ষ থেকে আরও একবার সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। বলা হয়েছে পাকিস্তান যদি কোনোভাবে যুদ্ধবিরোধী লঙ্ঘন করে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে সেনা অত্যন্ত কড়া প্রত্যাঘাত আনবে। এবং কড়া প্রত্যাঘাত বলতে কি বোঝা যায় শর্মিষ্ঠা, সেনার কাছে আমরা সেটা সবাই জানি যে এতদিন ধরে পাকিস্তান আঘাত করেছে, ভারতীয় সেনা কিন্তু সেটা রিটেলিয়েট করেছে বা নিউট্রালাইজ করেছে। শুধুমাত্র ভারতের জেট এয়ারওয়েজগুলো গিয়ে পাকিস্তানের 11টি এয়ারবেসে হামলা চালিয়ে 11টি এয়ারবেসকে শেষ করে দিয়েছে, এবং লাহোরে যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেটাকে শেষ করে দিয়েছে। ভারত বারে বারে বলেছে তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু হচ্ছে জঙ্গিরা, পাকিস্তানের সাধারণ নাগরিক বা
পাকিস্তান তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু নয়, শুধুমাত্র জঙ্গিদের আক্রমণ করবে ভারত, কারণ ভারত শান্তির পক্ষে থাকে। সাম্প্রতিক অতীতে তোমার নিশ্চয়ই মনে আছে শর্মিষ্ঠা, একেবারে ইন্দ্রাণী, তুমি আমার সঙ্গে থাকো। খুব স্বাভাবিকভাবে সীমান্তের নিরাপত্তার স্বার্থে কোনো রকম আপোষ নয়, অন্তত পরিষ্কার বার্তা যেরকম দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে ইন্দ্রাণীকে সঙ্গে রেখে আরও একটা আপডেট জানাই, কারণ ভারত পাকি যুদ্ধ আবহের মধ্যে রীতিমতো যে সমস্ত অসামরিক বিমান পরিষেবা যথেষ্ট প্রভাব পড়েছিল, বিমানবন্দরগুলো সেখানে বন্ধ রাখা হয়েছিল। আপাতভাবে যে আপডেট আমাদের কাছে রয়েছে, প্রায় 31টা বিমানবন্দর আপাতভাবে খুলে দেওয়া হয়েছে। শ্রীনগর বিমানবন্দর ছাড়া আপাতভাবে প্রায় অনেকগুলো বিমানবন্দরে খুলে দেওয়া হয়েছে বলেও যেরকম জানা যাচ্ছে। 31টা বিমানবন্দর আপাতভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভারত পাকিস্তান এই সংঘর্ষ বিরতির মধ্যে অন্তত এমন একটা সিদ্ধান্ত। তবে শ্রীনগর বিমানবন্দর আপাতভাবে সামগ্রিক পরিস্থিতি বিচার করে সেটা আগামীকাল খুলে দেওয়া যেতে পারে। যাবো, ইন্দ্রাণী রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, খুব একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, বিমানবন্দরগুলি খুলে দেওয়া হচ্ছে, কিন্তু এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে যদিও এখনো বৈঠক হয়নি, কি হবে তার নির্যাস, তার মধ্যে উত্তেজনা বজায় রেখে তারপরেও বিমানবন্দর খুলে দেওয়া হলো। দেখো, এই যে বিমানবন্দরগুলো বন্ধ ছিল তাতে সাধারণ মানুষ এবং যাত্রীদের ভীষণ অসুবিধা হচ্ছিল, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্র ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেই কারণে বিমানবন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এই অসামরিক যে বিমানবন্দরগুলো আছে, যেখানে সাধারণ মানুষ আসা যাওয়া করে, এরকম 31টি বিমানবন্দর খুলে দেওয়া হলো। টোটাল 32টি বিমানবন্দরকে বন্ধ করে দেওয়া হয়েছিল পাঞ্জাব, রাজস্থান, গুজরাট এবং জম্মু কাশ্মীরের। এর মধ্যে 31টি খুলে দেওয়া হলো, যার মধ্যে জম্মু বিমানবন্দরও রয়েছে। শুধুমাত্র কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরটিকে আরও একদিনের জন্য বন্ধ করে রাখা হলো, কারণ শ্রীনগর একদম এলওসির নিকটবর্তী অঞ্চল এবং বারে বারে শ্রীনগরে হামলা হয়েছে। এছাড়াও প্রচুর সেনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে এলওসিতে মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণে সেনাদেরও প্রয়োজন হতে পারে শ্রীনগর বিমানবন্দর। সেই কারণে শুধু শ্রীনগর বিমানবন্দর ছাড়া বাকি সমস্ত বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে, যেগুলোকে বন্ধ করা হয়েছিল। সব ঠিক থাকলে আগামীকাল শ্রীনগর বিমানবন্দরও সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বেসরকারি বিমান পরিবহন। একটু জানার চেষ্টা করবো, যেহেতু গত কয়েকটা দিন ধরে তুমি রীতিমতো সীমান্তের যে উপত্যকার ছবিটা সেটা তুলে ধরছিলে, গতকালও আমরা দেখছিলাম যে পুঞ্চ, রাজৌরি, আখনুর একাধিক সেক্টরের যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা বলছেন যে অন্তত বহু দশক পর অন্তত এবার শান্তি ফিরুক, আবার নর্মাল হোক উপত্যকা, কিন্তু একের পর এই রক্ত অন্তত আর দেখা যাচ্ছে না, মেনে নেওয়া যাচ্ছে না। সেই জায়গা ধরে আজ এখনো পর্যন্ত এই বৈঠক যেহেতু হয়নি, কিন্তু উপত্যকার মানুষ কি চাইছেন, তুমি কি দেখলে আজ সামগ্রিকভাবে এখনকার ছবিটা কি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে আমি রাজৌরিতে রয়েছে এবং রাজৌরির ছবিটা আমি শুভময়কে দেখাতে বলবো। শুভময়, রাজৌরির যে রাস্তা একদম জনমানব শূন্য ছিল, সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যেই যান চলাচল শুরু হয়েছে। হেভি ভেহিকেল থেকে শুরু করে সাধারণ মানুষের যে গাড়ি, সেগুলো চলাচল করছে এবং যে দোকানগুলো এতদিন ধরে বন্ধ ছিল, সেই দোকানগুলোও কিন্তু খুলে গিয়েছে। যে দেখো, তোমাকে আমি দেখাবো ডান দিকে যে দোকানটি আছে, অর্থাৎ ইট বালি সিমেন্টের দোকান যাকে আমরা বলি, সেই দোকান খুলে গিয়েছে। এছাড়াও বিভিন্ন যে জামা কাপড়ের শোরুম রয়েছে, ক্লোব বা ক্যান্ডবেল, এগুলোও কিন্তু ধীরে ধীরে খুলছে এবং সাধারণ মানুষ তারা ঘরে ফিরতে চলেছেন। আমরা সকালেই দেখিয়েছি রাজৌরি বাস স্ট্যান্ডে বেশ ভিড়। সাধারণ মানুষ যারা পুঞ্চ ছেড়ে বা আরও পুঞ্চের ভিতরে যে গ্রামগুলো আছে, সেই গ্রামগুলো ছেড়ে রাজৌরিতে পালিয়ে এসেছিলেন প্রাণের ভয়, সন্ততিকে হাতে করে, স্ত্রীকে সাথে করে নিয়ে তারা কিন্তু ধীরে ধীরে নিজেদের বাসভবনে ফিরে যাচ্ছেন। কারণ গতকাল সারা রাত ধরে কোথাও কোনো সমস্যা হয়নি, কোথাও এলওসিতে গুলি চলেনি বা আকাশে ড্রোন মিসাইল দেখা যায়নি। সেই কারণে তারা মনে করছেন যে শান্তি থাকবে, সেই কারণেই কিন্তু তারা ফিরে যাচ্ছেন। এবং এই মুহূর্তে যে রাস্তার ছবি, একের পর এক গাড়ি আসা যাওয়া করছে, সাধারণ মানুষের অর্থাৎ জনজীবন কিন্তু ফের চলতে শুরু করেছে এই রাজৌরিতে। একেবারে ইন্দ্রাণী, তোমার আবারভাবে ধন্যবাদ জানাই। তুমি থাকো সেখানে, পরবর্তী একাধিক আপডেট আমরা পাচ্ছি। এই মুহূর্তে ইন্দ্রাণীকে ধন্যবাদ জানাবো। কিন্তু দুই দেশের ডিজিএম স্তরে বৈঠক, সেই বৈঠকে মূলত কি হয় আজ, কি প্রস্তাব পাকিস্তান মূলত ভারতের কাছে রাখে, নতুন করে কোনো এই সংঘর্ষ বিরতিকে আরো বর্ধিত হতে পারে, সেক্ষেত্রে ভারত কি পাল্টা শর্ত পাকিস্তানকে দিতে পারে যাতে, নাকি নতুন করে আবার অ্যাকশন মোডে ভারত ঝাঁপিয়ে পড়বে এবং সন্ত্রাসবাদকে একবারে সমূলে উৎখাত করার যে অঙ্গীকার ভারত নিয়েছে, তাতে অন্তত কি রেজাল্ট আসে সেদিকেও আমাদের নজর থাকবে। সঙ্গে এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট একেবারে মিনিট টু মিনিট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম। এখানে শেষ করছি দুপুর 2টা নিউজ রুম। সঙ্গে থাকুন, পরবর্তী সব আপডেট থাকছে। চোখ থাকবে কাঁকড়া নিউজের পর্দায়।